হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ দুটো সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা ধুবুলিয়া স্টেশনের একটি চায়ের দোকানে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। এই ঘটনাটা শুনলে তোমরা রীতিমতো কেঁপে উঠবে। এই ঘটনাটা আমার খুবই ভালো লেগেছে এবং আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একজন বৃদ্ধ লোকের সঙ্গে ঘটে গেছে, তাও আবার মাঝরাতে, এবং তিনি সেই মাঝরাতে একটি ভয়ানক একটি জিনিসের সম্মুখীন হয়েছিলেন। সেই ঘটনাটা তোমরা আজকের এই এপিসোডে শুনতে পারবে। বেশ জমজমাট ঘটনা এবং বেশ ভয়ের ঘটনা। আমি তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, তোমরা আজকের এই সম্পূর্ণ এপিসোডটাকে কানে হেডফোন লাগিয়ে এক মনে পুরোটা শুনতে থাকো। আজকের এই এপিসোড তোমাদের অনেক ভালো লাগতে চলেছে। যাই হোক, যারা যারা এখনও পর্যন্ত আজকের এপিসোডটাকে লাইক করোনি, চট করে আজকের এপিসোডটাকে লাইক করে দাও, নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের এপিসোডটাকে, আর কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে শুনছো, কেমন লাগছে আজকের এপিসোড। আর এই চ্যানেলে যারা নতুন এসেছো তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে এরকমই ধরনের ভৌতিক ঘটনা তোমরা কখনোই মিস না করো। তো যাই হোক, এবার আমরা শুরু করব আজকের এপিসোডের প্রথম ঘটনা। তো শুরু হচ্ছে প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন আদিত্য চৌধুরী। সে যেরকম করে ঘটনাটিকে লিখে পাঠিয়েছে আমি সেরকম করেই পাঠ করে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, আমি আদিত্য চৌধুরী। আশা করছি তুমি খুব ভালো আছো এবং তোমার এই অজানা সত্য পরিবার অনেক ভালো আছে। আমি এর আগেও তোমাকে ঘটনা পাঠিয়েছি, কিন্তু সেইবারে আমি নিজের নামটা উল্লেখ করিনি, তবে আজ আমি নিজের নামটা উল্লেখ করলাম। আশা করছি আজকের এই ঘটনাটা তুমি সিলেক্ট করবে এবং তোমার সকল শ্রোতা বন্ধুদের এই ঘটনাটা আশা করছি ভালো লাগবে। দাদা, এই ঘটনাটা আমার নিজের কানে শোনা এবং আমি যেখানে থাকি অর্থাৎ ধুবুলিয়াতে এই ঘটনাটা ঘটে গেছে। যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তিনি আমাদের পাড়াতেই থাকেন এবং তার মুখ থেকেই আমি ঘটনাটা শুনেছি। তো আমি যেমনটা শুনেছি আমি একদম তার ভাষ্য মতে ঘটনাটা তোমার সামনে তুলে ধরলাম। তুমি ঘটনাটাকে ভালো করে পাঠ করে শুনিও। তোমার গলায় শোনার জন্য অপেক্ষায় রইলাম। যাই হোক, শুরু করছি। ঘটনাটা আজ থেকে প্রায় 6 কি 7 বছর আগের ঘটনা। আমি হলাম রমেশ। আমি পেশায় একজন চা বিক্রেতা। ধুবুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমি চা বিক্রি করি। আমার বাড়িতে আমার বউ আছে এবং আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে রয়েছে। এই চায়ের দোকানের মাধ্যমেই আমার বাড়িতে আমার সংসার চলে। আমার দোকানে পারিপার্শ্বিক দোকানগুলোর তুলনায় কম ভিড় হলেও মোটামুটি লোকজন আমার দোকানে মাঝে মধ্যেই চা খেতে আসে। তার মধ্যে বেশিরভাগই আমার বন্ধুবান্ধব এবং আমার চেনা পরিচিত কিছু লোকজন, যারা ডেলি প্যাসেঞ্জারি করে ধুবুলিয়া থেকে কলকাতা বা অন্যান্য জায়গায়। কয়েকজনের সাথে তো আমি বসে বসে আড্ডাও মারি এবং আমি যখন দোকান খুলি তারা একদম আগে আগে চলে আসে আমার সঙ্গে বসে আড্ডা মারবে বলে। অনেকের সাথেই এই স্টেশনে ভালো বন্ধুত্ব হয়ে গেছে চা বিক্রি করে। এখানে বলে রাখি, ধুবুলিয়া স্টেশনে আমি আমার চায়ের দোকান খুলি বিকেল 6টার সময়। ওই 6টার পর থেকেই আমার দোকান সারা রাত খোলা থাকে। আমি সন্ধে 6টার সময় আমার দোকান খুলি এবং পরদিন সকালে অর্থাৎ ভোরবেলার দিকে আমি বাড়ি যাই। সারা রাত আমার দোকানটা খোলা থাকে এবং আমিও সেই দোকানেই বসে থাকি। মাঝে মধ্যে কিছু কুলি এবং কিছু লোকজন যারা যারা মজদুরি করে বা যারা যারা অন্যান্য কাজকর্ম করে তারা এসে এসে বসে চা খায়। ভোরবেলার দিকে আমাকে দোকানটা তুলে দিতে হয়। আসলে স্টেশন চত্বরে ব্যবসা করছি
এবং স্টেশন চত্বরে ব্যবসা করলে স্টেশনের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এমনকি একটা দোকানে যে লাইট জ্বালাবো সেটার জন্যও কিন্তু রেলওয়ের কাছ থেকে পারমিশন নিতে হয়। তো সেই সমস্ত জিনিসগুলোকে ব্যবস্থা করেই এই দোকানটাকে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। তো মাঝে কয়েকদিন আমার দোকানটা বন্ধ ছিল। আসলে আমি আমার বউ বাচ্চাদেরকে নিয়ে আমি নিজের মামা বাড়িতে ঘুরতে গেছিলাম, যেটা ধুবুলিয়া থেকে অনেকটাই দূরে। সেখানে গিয়ে আমি প্রায় 7 দিন ছিলাম, যার কারণে আমার 7 দিন বাবদ দোকানটা খোলা হয়নি। আমি আমার সেই পরিচিত বন্ধুদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই কয়দিন আমার দোকানটা বন্ধ থাকবে। কিন্তু ক্ষতি হলো ওই দিকে যে যারা যারা রেগুলার কাস্টমার নয় তারা এসে দেখতো দোকানটা বন্ধ। তো যাই হোক, 7 দিন কাটানোর পর যখন আমি বাড়ি ফিরি, সেই দিন সন্ধেবেলায় আমি দোকান খুলি এবং সন্ধেবেলা থেকে আমি আমার ব্যবসা আবার শুরু করি। এখানে বলে রাখি, তখন ছিল শীতকাল, অর্থাৎ একটু রাত হলেই স্টেশনটা একদম নির্জন হয়ে যায়। সেরকম লোকজন আর যাতায়াত করে না, চারিপাশটা একদম খালি হয়ে যায়। আমি আমার দোকানের ভেতরে একটা শাল মুড়িয়ে চুপ করে বসে আছি এবং চা রান্না করে নিজেই 1 কাপ চা খাচ্ছি। এমন সময় আমি দেখতে পাই দূরের কুয়াশার ভেতর থেকে একজন লোকের দেহটা ভেসে উঠছে, মানে ধীরে ধীরে এগিয়ে আমার দোকানের সামনে আসছে। পরনে একটা সাধারণ প্যান্ট, পায়ে একটা জুতো আর গায়ে আমার মতোই একটা শাল জোড়ানো। লোকটা আমার দোকানের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি জিজ্ঞেস করলাম, কি ভাই, চা খাবেন? লোকটা কোনো কথা বলল না, শুধুমাত্র মাথাটা নাড়ল। তো আমি 1 কাপ চা নিয়ে তার হাতে দিলাম। তিনি আমার দোকানের সামনের একটি বেঞ্চে এসে উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে রইল। আমি মনে মনে ভাবছিলাম যে এত রাতে লোকটা স্টেশনে কি করছে। দেখে তো ভদ্রবাড়ির লোক মনে হচ্ছে। বয়স মোটামুটি 30 কি 35 হবে হয়তো। আমি লোকটার দিকে প্রথম বেশি খেয়াল করিনি, তবে কিছুক্ষণ বাদে যখন একটু খেয়াল করতে শুরু করলাম, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে লোকটার শরীরটা বেশ ফ্যাকাশে। হাতের শিরাগুলো কেমন যেন বেরিয়ে বেরিয়ে এসেছে, আর তার হাত পা অনবরত কেঁপে চলেছে। আমি মনে করছি যে তার কি শীত লাগছে নাকি অন্য কোনো বিষয়। লোকটা যে এক জায়গায় বসে রয়েছে, তবে বসে থেকেও তার শরীরটা শান্ত নেই। অনবরত তার শরীরের মধ্যে দিয়ে একটা চাঞ্চল্য ভাব ফুটে উঠছে। লোকটা যখন উঠে চায়ের কাপটা ফেলে আমাকে টাকা দিতে এলো, আমি শুধু সেই শালের ভেতর থেকে লোকটার চোখটা দেখতে পেলাম। তার চোখটা সাধারণ চোখ, তবে স্থির নয়, বারবার শুধু এদিক ওদিক করছে। আমার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগলো। আমি ভাবলাম ছেলেটার সাথে একটু গল্প করি। আমি জিজ্ঞেস করলাম যে, তোমার বাড়ি কোথায়? সে আমাকে বলল, আমার কোনো বাড়ি নেই। আমি জিজ্ঞেস করলাম, মানে? তা তুমি থাকো কোথায়? সে আমাকে পরিপ্রেক্ষিতে বলে, আমার থাকার কোনো ঠিক নেই, আমি এদিক ওদিক ঘুরেই বেড়াই। তোমাকে তো দেখে ভদ্রবাড়ির ছেলে মনে হচ্ছে, তুমি এত রাতে এরকম স্টেশন চত্বরে কেন ঘুরে বেড়াচ্ছ? এতক্ষণ সে নিজের মুখটা নামিয়ে আমার সঙ্গে কথা বলছিল। হঠাৎ করেই সে আমার দিকে এক ঝটকায় তাকালো এবং তাকিয়ে বলল, একটা উপকার করবেন? যদি আপনি আমার এই সাহায্যটা করেন, আমি সত্যিই খুবই উপকৃত হব। আমি বলি, হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি করতে হবে। লোকটা আমার হাতে একটা সাদা কাগজ ধরিয়ে দিল। দেখে বুঝতে পারলাম যে সেটা একটা খাম। খামের ওপরে ঠিকানা লেখা রয়েছে। তিনি আমাকে বলেন, ওই ঠিকানায় এই চিঠিটা একটু পৌঁছে দিতে হবে, পারবেন একটু আমার জন্য এটা করে দিতে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতই বলছো, তোমার এই চিঠিটা আমি তোমার এই ঠিকানায় পৌঁছে দেব। লোকটা আমাকে ধন্যবাদ বলেই জোরে হাঁটা দিলেন স্টেশনের উল্টো দিকে এবং জোরে জোরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কুয়াশার মধ্যে কোথায় যেন মিলিয়ে গেলেন।
পরদিন সকাল 10টা কি 11টার সময় আমি সেই ঠিকানায় চিঠিটা পৌঁছে দিতে যাই। সেই ঠিকানা অনুযায়ী যাওয়ার পর সেখানে গিয়ে দেখতে পাই যে একটি কুঁড়ে ঘর রয়েছে। বাড়িতে ঢোকার পর আমি চিৎকার করে বলছি কেউ কি আছেন? ভেতর থেকে একজন বয়স্ক বাবা এবং এক বৃদ্ধ মা বেরিয়ে এলেন। আমাকে কাঁপা কাঁপা গলায় বললেন, কে তুমি বাবা? আমি তাদেরকে বলি যে একজন আমাকে বললেন যে এই চিঠিটা আপনাদের বাড়িতে পৌঁছে দিতে, সেই কারণেই এসেছি। সেই বৃদ্ধ লোকটি আমার হাত থেকে খামটা নিয়ে খামটা থেকে চিঠিটা বের করে হঠাৎ করে পড়তে শুরু করলেন। এমন সময় পড়তে পড়তে তিনি হঠাৎ করে চিৎকার করে কেঁদে উঠলেন। সেই চিঠিটা যখন সেই মহিলাটি পড়ল, তিনিও হঠাৎ করে কান্না করা শুরু করে দিলেন। আমি তাদেরকে সামলাতে গিয়ে জিজ্ঞাসা করি যে কি হয়েছে, আপনারা হঠাৎ করে এরকম কান্নাকাটি কেন শুরু করলেন? সেই বয়স্ক লোকটি কান্না করতে করতে আমাকে বললেন, এই চিঠি তুমি কোথা থেকে পেলে? এটা তো আমার ছেলের হাতের লেখা, আর আমার ছেলে আজ থেকে প্রায় 2 দিন আগে আত্মহত্যা করে মারা গেছে। আর এই চিঠিতে লেখা রয়েছে তার আত্মহত্যার কারণ। চিঠিটা যখন আমি হাতে নিয়ে পড়ি তখন সেই চিঠিতে লেখা ছিল, বাবা, আমার এই চাকরিটা পেয়ে ওঠা হয়নি। আমি অনেক ভেবেছিলাম যে তোমাদের ওপর থেকে যত দুঃখ যন্ত্রণা সব দূর করব, তবে আমি ব্যর্থ হয়েছি। আমার বয়সটাও পেরিয়ে গেছে, এমনকি তোমাদের পাঠানোর সমস্ত টাকাও আমার শেষ। এই জীবন রেখে আমার আর কোনো লাভ নেই, তাই জন্য আমি তোমাদেরকে ছেড়ে চলে গেছি। যদি কোনোদিন পারো আমাকে ক্ষমা করে দিও। এই চিঠিটা দেখার পর আমার সারা শরীর কাঁপতে থাকে। তাহলে যেই ছেলেটা আমাকে আগের দিন চিঠিটা দিল সে কোনো জীবিত মানুষ নয়। তার মানে সেই ছেলেটার অশরীরী তার মৃত্যুর কারণটা আমার মাধ্যমে তার বাবা মাকে জানাতে চেয়েছিল। সেই কারণেই সে আমার দোকানে এসেছিল। আমার সেদিন সারা শরীর কেঁপে উঠেছিল, আমার ভেতরের বুকটা কেমন যেন চমকে উঠেছিল। আমি সেই সমস্ত ঘটনা সেই বয়স্ক লোক এবং বৃদ্ধ মহিলাটিকে জানাই। তারা আরও কান্না করে উঠল। আমি যখন বাড়ি যাই, আমি বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলি। এই ঘটনা শোনার পর আমার স্ত্রী আমাকে এক ওঝা বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ওঝা আমাকে বলে যে আমি নাকি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছি। সেই কারণে তিনি আমাকে ঝাড়িয়ে দেন এবং হাতে একটা মাদুলি পরিয়ে দেন। তারপর আমার অনেক দিন জ্বর ছিল, কিন্তু আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাই। রাজর্ষিদা, এই ছিল আমার শোনা একটা ঘটনা। এই ঘটনাটা ঘটেছে আমার পাড়ারই রমেশ কাকুর সঙ্গে। তার ভাষ্যমতে আমি ঘটনাটা তোমার সামনে তুলে ধরলাম। ভালো লাগলে তুমি পাঠ করে শুনিও। আশা করছি ঘটনাটা তোমার পাশাপাশি তোমার চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের অনেক ভালো লাগবে। ভালো থেকো, আরও এগিয়ে যেও। বেশ দুর্দান্ত একটি ঘটনা আমরা শুনে নিলাম আদিত্যর কাছ থেকে, এবং আশা করছি এই ঘটনাটা তোমাদেরও অনেক ভালো লেগেছে। তোমরা প্রত্যেকে কমেন্টে আদিত্যকে অনেক অনেক থ্যাংক ইউ জানাও এত সুন্দর একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আর এই ঘটনা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আজকের এপিসোডটাকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যাই হোক, তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা তোমরাও যদি এরকমই কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকো, তাহলে সেই ঘটনা তোমরা আমাকে লিখে পাঠাতে পারো অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে। এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সটাকে যদি ওপেন করো, সেখানে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা আমাকে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারো এবং তার মাধ্যমেই তোমরা আমাকে যোগাযোগ করতে পারো। তো আর বেশি কথা বাড়াবো না, এবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। তো শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন তমালি মজুমদার। সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পাঠ করে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমি তমালি মজুমদার। আমি গাংনাপুর থেকে বলছি।
আমি তোমার একজন অন্ধ ভক্ত এবং আমি অজানা সত্যের একজন নিয়মিত শ্রোতা। আমি প্রতি বুধবার এবং শনিবার অপেক্ষা করে থাকি তোমার চ্যানেলে কবে ভূতের ঘটনা আসবে এবং আমি শুনব। বেশ ভালো লাগে তোমার চ্যানেলে তোমার গলায় ভূতের ঘটনাগুলো শুনতে। এবং আজ আমি আমার দাদুর জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা তোমাকে লিখে পাঠাচ্ছি। কোনোদিনও সাহস হয়নি তোমাকে লিখে পাঠানোর, তাই লিখে পাঠানো হয়নি, তবে আজ সাহস করে তোমাকে আমি ঘটনাটা লিখে পাঠালাম। আশা করছি এই ঘটনা তোমার অনেক ভালো লাগবে। শুরু করছি ঘটনা। ঘটনাটি অনেক বছর আগের ঘটনা। আমার দাদু পেশায় একজন কৃষক। তিনি মাঠে চাষবাস করতেন। তো একদিন অনেক রাতে দাদু বাড়ি ফিরছিলেন। তখন বাজে প্রায় 11:30 কি 12:15। সেই সময় দাদু হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন। সারা রাস্তায় কোনো লোকজন নেই এবং দাদু শুধু একা হেঁটে যাচ্ছেন। তখনকার দিনে সেই এখনকার মতো রাস্তাঘাটে লাইটের ব্যবস্থাটা আসেনি। আমার দাদু হাতে টর্চ নিয়ে রাস্তা দিয়ে একা হেঁটে চলেছেন। চারিপাশে জোনাকির আলো আর মাঝে মধ্যে শেয়াল ডাকছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এমন সময় দাদু টর্চের আলোয় দেখতে পেলেন দাদুর থেকে খানিকটা হাত দূরেই একজন বয়স্ক লোক হেঁটে হেঁটে যাচ্ছে। দাদু ভাবলেন যে এত রাতে একা একা রাস্তা দিয়ে হেঁটে যাই ওই ভদ্রলোকটার সাথে যাই এবং একটু গল্প করতে করতে রাস্তাটা হাঁটাও হয়ে যাবে। তো এমন সময় দাদু একটু জোরে হাঁটা শুরু করলেন। কিন্তু দাদু একটা জিনিস লক্ষ্য করলেন, দাদু যত জোরে হাঁটছেন সেই বয়স্ক লোকটাও ততটাই জোরে হাঁটছে। দাদু হাঁটতেই থাকছে কিন্তু কোনো মতেই সেই বয়স্ক লোকটাকে ধরে উঠতে পারছে না। দুজনেরই গতি প্রায় এক। দাদু বুঝতেই পারছে না যে এই জিনিসটা হচ্ছেটা কি। দাদু এমন সময় মনে করলেন যে ওর থেকে দূরে থাকাই ভালো। তারপর নিজের মতোই হাঁটা শুরু করলেন। এমন সময় দাদু যখন চারিপাশটা ভালো করে দেখলেন, তিনি বুঝতে পারলেন যে তিনি ঘুরে ঘুরে আবার একই জায়গায় ফিরে এসেছেন। দাদু প্রচণ্ড পরিমাণে এবার ভয় পেতে শুরু করলেন। দাদু বুঝতে পারলেন যে এটা কোনো স্বাভাবিক কিছু তো হচ্ছে না তার সঙ্গে। সামনের দিকে তাকিয়ে দেখলেন যে বয়স্ক লোকটা এখনো হেঁটে চলেছে। দাদু ভাবলেন যে ওনার কাছ থেকে একটু সাহায্য নেওয়া যাক। পেছন থেকে অনেকবার ডাকতে থাকলেন, তবে সেই বয়স্ক লোকটা পেছন দিকে মুখ ঘোরাচ্ছে না। এমন সময় দাদু সেই লোকটার পিছু করতে লাগলেন। অনেকক্ষণ ধরেই হেঁটে চলেছেন, তবে দাদু বুঝতে পারছেন না যে তিনি বারবার একই জায়গায় ঘুরে ফিরে কেন চলে আসছেন। এমন সময় দাদুর যখন সম্বিত ফেরে, দাদু বুঝতে পারেন যে সামনের সেই বৃদ্ধ লোকটা দাদুকে আস্তে আস্তে একটা গর্তের মধ্যে নিয়ে যাচ্ছে। দাদু সঙ্গে সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে পড়লেন এবং হঠাৎ করে দেখি সেই বয়স্ক লোকটাও সেই জায়গায় দাঁড়িয়ে পড়ল। দাদু ভালো মতো বুঝতে পেরে গেলেন যে সামনের লোকটা কোনো সাধারণ মানুষ নয়। দাদু হঠাৎ করে নিজের মনে মনে গীতা পাঠ করতে শুরু করলেন। সেই মুহূর্তেই দাদুর মনে হলো দাদুর পেছনে কেউ একজন যেন দাঁড়িয়ে রয়েছে, তার কাঁধে গরম নিঃশ্বাস ফেলছে। দাদু পিছনে তাকানোর সাহস পায় না। দাদু নিজের রাস্তাটা ঘুরিয়ে নেয় এবং অন্যদিকে হাঁটতে শুরু করেন। দাদু বুঝতে পারছিলেন যে দাদুর পিছন পিছন কে যেন একটা হেঁটে হেঁটে আসছে দাদুর সঙ্গে, তবে দাদু কোনো মতেই পিছনে তাকানোর মতো সাহস জোগাতে পারছিল না, যার কারণে দাদু পেছনে তাকায়নি। তিনি হাঁটতে হাঁটতে হঠাৎ করে বাড়ির সামনে এসে, যখন তিনি বাড়ির সামনে চলে আসেন, তিনি অনুভব করেন যে পেছনে এখন আর কেউ নেই। বাড়ির দরজার সামনে আসার পর তিনি বাড়ির দরজায় ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারালেন। যখন পরে দাদুর জ্ঞান ফেরে, দাদু সমস্ত ঘটনা নিজের স্ত্রীকে খুলে বলেন এবং স্ত্রী তাকে বলে, তুমি ভালো কাজ করেছো, পেছন দিকে ভুলেও তাকাওনি। যদি পেছন দিকে একবার তাকাতে তাহলেই বিপদটা ঘটত। তারপর দাদুকে জল পড়া তেল পড়া খাওয়ানো হয়। দাদু তারপরে সুস্থ হয়। দাদা, এই ছিল ঘটনা।
আশা করছি ঘটনাটা তোমার অনেক ভালো লাগবে। ভালো লাগলে পাঠ করে শুনিও, অজানা সত্যের সকল শ্রোতাদের অনেক ভালো লাগবে। আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আশা করছি আজকের দুটো ঘটনাই তোমাদের অনেক ভালো লেগেছে। এরকম ধরনেরই ঘটনা যদি তোমরা শুনতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কারোর কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে তাহলে তোমরা সেই ঘটনা আমাকে পাঠাতে পারো, আমি যতটা পারবো ভালো করে উপস্থাপন করব ঘটনাটা। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রাকেশ মণ্ডল, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, কমেন্ট করেছেন বিরাজ দাস, কমেন্ট করেছেন আসিফ ইকবাল, চুমকি ঘোষ, বিষ্ণু সুধান পাল, কমেন্ট করেছেন বিদাস FF, MD মঞ্জু, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, তানিয়া মল্লিক, সমীর সরকার, কমেন্ট করেছেন ঝুমা পাল, কমেন্ট করেছেন ঝুম্পা বিশ্বাস, কমেন্ট করেছেন জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব, আমাদের সঙ্গে রয়েছেন টুম্পা সেন, কমেন্ট করেছেন আদি বামিন, কমেন্ট করেছেন অনিক মাহমুদ। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো এবং আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত থাকো এবং ভালো থাকো। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।